হ্যালো ভিউয়ার্স, কম্পিটিটিভ এক্সাম অফ ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা সকলেই জানো যে আমরা পিএসসি ফুড এসআই ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস সার্ভিসেস এক্সামের জন্য ম্যাথের প্র্যাকটিস ক্লাস করছি। তো এই যাবৎ আমাদের 45টা ক্লাস হয়ে গেছে। আজকে আমাদের 46 নম্বর ক্লাস হবে। তো এখানে আমরা টোটাল 10টা কোশ্চেন দেখব, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো সরাসরি প্রথম যেটা কোশ্চেন আছে সেটাতে চলে যাচ্ছি। প্রথম যেটা কোশ্চেন রয়েছে যে দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 30 মিনিট এবং 20 মিনিটে খালি করা যায়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে। তাহলে দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা দিয়ে প্রথমে এ নল ধরলাম, প্রথম যেটা সেটা হচ্ছে 30 মিনিটে খালি করে, আর বি নল যেটা সেটা হচ্ছে 20 মিনিটে খালি করে। এবার চৌবাচ্চাটার আয়তন, এদের এলসিএম ধরবো। এদের এলসিএম কত? 60। তাহলে এ হচ্ছে 30 মিনিটে ভরে 60 একক, 1 মিনিটে ভরবে কত একক? 2 একক। আর বি 20 মিনিটে ভরে 60 একক, 1 মিনিটে ভরবে 3 একক। এর বলছে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে। তার মানে দ্বিতীয় নলটি মাঝপথে আমরা বন্ধ করে দিয়েছি, যার ফলে টোটাল টাইম লেগেছে 15 মিনিট। ভর্তি চৌবাচ্চাটা টোটাল খালি হতে টাইম লেগেছে 15 মিনিট। তার মানে এই 15 মিনিট ধরে খোলা ছিল হচ্ছে এ। তাহলে এ 1 মিনিটে যদি খালি করে 2 ইউনিট, তাহলে 15 মিনিটে কতটা খালি করবে? 15 ইন্টু 2 মানে 30 ইউনিট। তাহলে 30 ইউনিটের মধ্যে 30 ইউনিট এ খালি করলো একাই। এবার বাকি থাকে কত ইউনিট? বাকি থাকে 30 ইউনিট। তাহলে এই 30 ইউনিটকে কে খালি করেছে? বি খালি করেছে। এ 30 ইউনিট খালি করেছে, তার মানে বাকি যে 30 সেটা বি খালি করবে। এবার বি হচ্ছে 1 মিনিটে খালি করে কত ইউনিট? 3 ইউনিট। তার মানে 30 ইউনিট খালি করবে কত মিনিটে? বা এভাবে বলতে পারি যে 3 ইউনিট খালি করে 1 মিনিটে, তাহলে 30 ইউনিট খালি করবে কত মিনিটে? 30/3 মানে 10 মিনিটে। তার মানে বি নলটা কতক্ষণ চলেছিল? 10 মিনিট চলেছিল। অপশন নম্বর সি আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন 2 নম্বর কোশ্চেন বলেছে কিছু লোক একটি কাজ 60 দিনে করে, 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। প্রথমে কতজন লোক ছিল? প্রথমে আমরা কতজন লোক ছিল জানি না, ধরলাম 1 জন লোক ছিল, 60 দিনে কাজটি করে। এটার সমান সমান কী বলেছে? 8 জন লোক যদি বেশি নেই, তার মানে x+8 জন লোক নিলাম। এটা কত দিনে? 10 দিন আগে শেষ করবে। আগে 60 দিন লেগেছিলো, এখন লাগবে 50 দিন। এটা কী করলাম আমরা? দিন সংখ্যা ইন্টু লোক সংখ্যা করলাম। দিন সংখ্যা ইন্টু লোক সংখ্যা করলে আমাদের কাজটা বেরিয়ে আসবে। দুটো কাজ যেহেতু সেম, সেহেতু কাজ দুটোকে আমরা সেম করলাম। তো এখানে 60x, এবার এখানে 50x, এখানে করলে কি আসবে? পরীক্ষার খাতা আমরা করবো না, এখানে করে দিচ্ছি আমরা। 50 দিয়ে গুণ করে নিলাম, 50x ইন্টু 400, আর এখানে হচ্ছে 60x। এবার এই 50x যদি এই পাশে চলে আসে মাইনাস হয়ে যাবে, তাহলে 60x থেকে 50x বাদ দিলে 10x। 10xের ভ্যালু যদি 400 হয়, এক্সের ভ্যালু কত হবে? 400/10 মানে 40। তাহলে প্রথমে কতজন লোক ছিল? 40 জন। অপশন নম্বর এই আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি ছাত্রের 6টি বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় 88, পরে দেখা গেল 68-এর পরিবর্তে 86 লেখা হয়েছে। আসল গড় কত? 6টি বিষয়ে প্রাপ্ত গড় হচ্ছে 88। এবার বলেছে একটি জায়গায় 68-এর পরিবর্তে 86 লিখে ফেলেছে, তার মানে বেশি লিখে ফেলেছে। কত বেশি লিখে ফেলেছে? 18 বেশি লিখে ফেলেছে, এটা বেশি লিখে ফেলেছে। তার মানে অ্যাকচুয়াল তার যে গড় হবে সেখানে এই 18 নাম্বারটা বাদ যাবে। অ্যাকচুয়াল তার যা মোট নম্বর সেখান থেকে 18 নম্বর বাদ যাবে। তাহলে এখানে আমাদের গড় দেওয়া রয়েছে 88। তার মানে এই 18 থেকেও আমাদের গড়টা বাদ দিতে হবে। এই 18 হচ্ছে কি? 18টা গড় না, এটা হচ্ছে টোটাল আমরা 18 বেশি নিয়েছি। তার মানে কত আমরা গড় বেশি নিয়েছি? কটা সাবজেক্ট? 6টা সাবজেক্ট। তাহলে সাবজেক্ট দিয়ে টোটালকে আমরা ভাগ করে দিব। তার মানে কত? 3। মানে গড় আমরা 3 বেশি নিয়েছি। এখানে গড় কত? 88। তার মানে 88 থেকে 88তে আমরা 3 বেশি নিয়েছি। তার মানে অ্যাকচুয়াল গড় কত? 88 - 3 মানে 85। অপশন নম্বর বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন 4 নম্বর, এখানে বলেছে অশোক 25,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 3 মাস পর 30,000 টাকা মূলধন নিয়ে বিনোদ তার সঙ্গে যোগ দেয়। বছরের শেষে 19,000 টাকা লাভ হলে অশোকের লভ্যাংশ কত? আমরা জানি কি যে যত টাকা ইনভেস্ট করবে আর যত বেশি সময়ের জন্য ইনভেস্ট করবে সে তত বেশি লাভ পাবে। তো তাদের মূলধনের অনুপাতটা বের করি। এখানে অশোক ইস টু বিনোদ। তাহলে অশোক কী করেছে? 25,000 টাকা। এখানেও 000 আছে, এখানেও 000 আছে। তো 000 আমরা বাদ দিয়ে দিতে পারি, কারণ আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে। তার মানে ধরলাম অশোক হচ্ছে 25 টাকা,
কত বছরের জন্য? 12 বছরের জন্য করেছে। বলা নেই যেহেতু, মানে পুরো বছর করেছে, তার মানে 12 মাস। এবার বি কী করেছে? 3 মাস পর ব্যবসায় ঢুকেছে, তার মানে বি 3 মাস পর ঢুকেছে, মানে 9 মাস টাকা ইনভেস্ট করেছে। তাহলে বি কত টাকা? 30 টাকা 9 মাস ইনভেস্ট করেছে। তাহলে এদের অনুপাত কত হবে? 5 দিয়ে যদি কাটি 6, 5 দিয়ে কাটলে 5, 6 দিয়ে এটা কাটলে কত হয়? 2, তার মানে 5 দুগুণে 10:9। তাহলে তাদের যে লভ্যাংশ সেটা 10:9 অনুপাতে ভাগ হবে। এবার বলেছে বছরের শেষে লভ্যাংশ কত হয়েছে? 19,000 টাকা। যদি ধরি এ 10 টাকা লাভ পায়, বি 9 টাকা লাভ পায়, তার মানে টোটাল এখানে লাভ কত? 19। এই 19-এর ভ্যালুই দেওয়া রয়েছে 19,000। 19-এর ভ্যালু 19,000, তার মানে 1-এর ভ্যালু কত? 1000। এবার বলছে অশোকের লভ্যাংশ কত? অশোকের লভ্যাংশ কত হয়েছে? 10। তাহলে 10-এর ভ্যালু কত? 10,000। অপশন নাম্বার ডি আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন 5 নম্বর। এখানে বলছে 3টি ক্লাসের ছাত্র সংখ্যার অনুপাত 2:3:5। যদি প্রতি ক্লাসে 20 জন ছাত্র বৃদ্ধি পায় তবে নতুন ছাত্র সংখ্যার অনুপাত হয় 4:5:7। প্রাথমিক মোট ছাত্র সংখ্যা কত ছিল? প্রথমে কত ছিল? 2:3:5 ছিল। পরবর্তীতে কী হয়েছে? 4:5:7 হয়েছে। তার মানে কি প্রতি ক্লাসে 20 জন করে অ্যাড করেছি। তো প্রথমে আমরা যদি ধরি প্রথমে 2 জন ছিল, পরে কত হয়েছে? 4 জন হয়েছে, তার মানে 2 অ্যাড করেছি এখানে। প্রথমে যদি 3 ছিল, যেই ক্লাসে 3 ছিল সেখানে পরে 5 হয়েছে, তার মানে এখানেও 2 অ্যাড করেছি। প্রথমে যেই ক্লাসে 5 জন ছিল, পরে সেই ক্লাসে 7 জন হয়েছে, তার মানে এখানেও 2 জন অ্যাড করেছি। কিন্তু কোশ্চেনে কী বলেছে? যে 20 জনকে ছাত্র বৃদ্ধি পেয়েছে, 20 জন ছাত্র বৃদ্ধি পেয়েছে। তাহলে 2-এর মানে হচ্ছে, 2-এর মানে দেওয়া রয়েছে 20। তাই 2-এর মান 20 হলে 1-এর মান কত? 1-এর মান 10। এর হচ্ছে প্রাথমিক মোট ছাত্র সংখ্যা কত? প্রাথমিক এখানে কী ধরেছি? 2, 3 আর 5 ধরেছি। তাহলে 2, 3, 5, 5, 5, 10। 1-এর মান 10 হলে 10-এর মান কত? 100। আমাদের অ্যান্সার অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে। এখানে আমরা কী ধরলাম? যে প্রথমে ছাত্র সংখ্যা 2ই ছিল একটি ক্লাসে, আরেকটি ক্লাসে 3 ছিল, আরেকটি ক্লাসে 5 ছিল। পরবর্তীতে কী হলো? 4, 5 আর 7 হলো, তার মানে প্রত্যেকটা ক্লাসে 2 করে ছাত্র সংখ্যা বৃদ্ধি পেলো। কিন্তু কোশ্চেনে বলেছে যে 20 জন ছাত্র বৃদ্ধি পেয়েছে, তাহলে 2-এর ভ্যালুই 20, 2-এর ভ্যালু 20 হলে 1-এর ভ্যালু হচ্ছে 10। এবার বলেছে প্রাথমিক মোট ছাত্র সংখ্যা, প্রাথমিকে আমরা কত ধরেছি? 2 জন, 3 জন আর 5 জন, তার মানে 10 জন। 1-এর ভ্যালু যদি 10 হয়, 10-এর ভ্যালু কত হবে? 100। সেহেতু অ্যান্সার আমাদের অপশন নম্বর ডি হয়ে গেছিলো। নেক্সট কোশ্চেন 6 নম্বর। এখানে বলছে দুটি সংখ্যার সমষ্টি 22 এবং তাদের বর্গের সমষ্টি 404, সংখ্যা দুটির গুণফল কত? সংখ্যা দুটির সমষ্টি মানে x + y দেওয়া রয়েছে 22, বর্গের সমষ্টি মানে x² + y² দেওয়া রয়েছে 404। এবার x² + y²কে আমরা কি লিখতে পারি? x + y হোল স্কোয়ার মাইনাস 2xy = 404। তো x + y এর ভ্যালু কত? 22, তাহলে 22-এর স্কোয়ার মাইনাস 2xy = 404। এত কিছু লেখার দরকার নেই, যখনই আমরা দেখব এই x + y মানে 22, তাহলে 22-এর স্কোয়ার কত? 484। তো 404 থেকে 484 বাদ দিয়ে দেবো, তার মানে 2xy = এখানে মাইনাস যদি দেই, এখানে হচ্ছে মাইনাস 484 মাইনাস 404 মানে প্লাস 404, তারপর মাইনাস মাইনাস কাটা যাবে, ওইদিকে xy = মাইনাস বা মাইনাসটাই দিয়ে দিই বোঝার ক্ষেত্রে। মাইনাস 2xy = কী হবে? -80। মাইনাস মাইনাস কাটবো, তাহলে xy এর ভ্যালু কত হবে? 80/2 মানে 40। তো আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? 40, অপশন নম্বর এ। পরীক্ষার খাতায় আমরা এভাবে করব না, আমরা এইভাবে করব যে তাদের বর্গের সমষ্টি দেওয়া রয়েছে কত? 404, তার মানে x², এই যে এই লাইনটি লিখবো x² + y² = 404। তারপরে সূত্রটা যদি লিখতে চাই আমরা লিখবো এতটুক। তারপরে x + y মানে কত? 22, 22-এর স্কোয়ার মানে 484, তাহলে 404-এর থেকে 484 বাদ যাবে, মানে হচ্ছে 80 থাকবে, মানে 2xy এর ভ্যালু হচ্ছে 80, তাহলে xy এর ভ্যালু হচ্ছে 80/2 মানে 40। এভাবে আমরা করব। পরীক্ষার খাতায় এত কিছু আমরা লিখতে যাব না, তাহলে আমাদের টাইম বেশি নিয়ে নেবে। নেক্সট কোশ্চেন 7 নম্বর। 7 নম্বর কোশ্চেন বলেছে একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় এবং অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান যায় 4 ঘন্টায়। তারা 7 AM যাত্রা শুরু করলে কখন তাদের সাক্ষাৎ হবে? মানে একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া যাচ্ছে, আর একটা ট্রেন হাওড়া থেকে বর্ধমানে আসছে 4 ঘন্টায়, একটা 6 ঘন্টায় যাচ্ছে আর একটা 4 ঘন্টায়। বলেছে তারা 7টার সময় যাত্রা শুরু করলে কখন তাদের সাক্ষাৎ হবে? তার মানে যদি এই কোশ্চেনে থাকতে একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া যায় 6 ঘন্টায়, অপর একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া যায় 4 ঘন্টায়, তাহলে কখন তারা মিলিত হবে যদি আমরা বলতো, যদি বলতো কোশ্চেনে, তাহলে আমরা কী করতাম? এটা একটা শর্টকাট সূত্র রয়েছে, সেটা হচ্ছে x × y / x + y। এত ঘন্টা পরে তারা মিলিত হবে। তাহলে x এর ভ্যালু কত? 6, y এর ভ্যালু কত? 4, নিচে 6 + 4 মানে 10, তার মানে 4, 6, 24/10 মানে কত? 2.4।
মানে 2.4 মিনিট পরে, না সরি ঘন্টা পরে তারা একসাথে হবে। তাহলে 7টার সময় তারা যেহেতু যাত্রা শুরু করেছে, তার মানে 7টা 7 AM প্লাস 2 ঘন্টা 2.4 আওয়ার পরে তারা মিলিত হবে। তার মানে কটার সময় মিলিত হবে? 9টা 4, 9টা 40, 9টা 40-এ তারা মিলিত হবে। 1 সেকেন্ড, 4 6 24, 10, 2.4, হুম, এটা হবে 9টা 40, অপশন নেই অ্যান্সারে। তো এটাই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এবার যদি কেউ এই শর্টকাট না বোঝে তো সে এভাবে করতে পারে। অ্যাকচুয়ালি কীভাবে হবে সেটা একবার বলে দিচ্ছি। যে হাওড়া থেকে যায় 6 ঘন্টায়, অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান যায় 4 ঘন্টায়। তাহলে 4 আর 6 এলসিএম কত? 12। তার মানে আমরা ডিস্টেন্সটা ধরলাম হচ্ছে 12, ডিস্টেন্সটা হচ্ছে 12 কিলোমিটার। তাহলে যেই ট্রেনটা বর্ধমান থেকে হাওড়া যায়, বর্ধমান থেকে হাওড়া যাচ্ছে, তার স্পিড কত হবে? 6 ঘন্টায় যায় 12 কিলোমিটার, তার মানে 2 কিমি/আওয়ার। আর যেই ট্রেনটা হাওড়া থেকে বর্ধমান আসছে, তার হচ্ছে টাইম লাগে কত? 4 ঘন্টা। তাহলে 12 কিলোমিটার যেতে কত লাগবে? 1 কিমি যায় 4 ঘন্টায়, তাহলে 12 কিমি যাবে 3 ঘন্টায়, তাহলে 3 কিলোমিটার/আওয়ার। যেই ট্রেনটা হাওড়া থেকে বর্ধমান আসছে তার স্পিড হচ্ছে 3 কিলোমিটার/আওয়ার। তাহলে যেহেতু তারা বিপরীত দিকে যাচ্ছে, একটি ট্রেন অন্য ট্রেনটির বিপরীত দিকে যাচ্ছে, তাহলে তাদের রিলেটিভ স্পিড কী হবে? এই যে তাদের গতিবেগ সেটার যোগফল হবে। তাহলে 2 + 3, তাদের রিলেটিভ স্পিড কত হবে? 5 কিলোমিটার/আওয়ার। এটা তাদের রিলেটিভ স্পিড। তাহলে এই রিলেটিভ স্পিডে 12 কিলোমিটার যেতে তাদের টাইম কত লাগবে? তাহলে 12/5, তার মানে করলে কত হবে? 5 × 2 = 10, 2/5 ঘন্টা। তাহলে 2 ঘন্টা, 2 সমস্ত 2/5 ঘন্টা। তো এটা এই 2/5কে যদি আমরা মিনিটে পরিণত করি তাহলে কী হবে? 2 ঘন্টা 2/5 × 60, 5 দিয়ে রেখে গেলে কোথায়? 12, 12 × 2 = 24। তাহলে 2 ঘন্টা 24 মিনিট, 2 ঘন্টা 24 মিনিট, 2 ঘন্টা 24 মিনিট যখন হচ্ছে, তখন 7টার সময় তারা একসাথে রওনা হলো। তারপরে 2 ঘন্টা 24 মিনিট পরে একসাথে তারা মিলিত হবে। তার মানে 7টা যোগ 2 ঘন্টা 24 মিনিট, 24 মিনিট। তার মানে অ্যাকচুয়ালি তারা মিলিত হবে 9টা 24 মিনিটে, 9টা 24 মিনিট বা 9:24 AM। তার মানে অ্যান্সার আমাদের অপশন নম্বর সি হয়ে যাচ্ছে। তো আগেরটাতে আমার হয়তো কোনো ক্যালকুলেশনে মিস হয়ে গেছিলো, তো পরের পেজে আমি সেটা আবার করে দিচ্ছি। একটি ট্রেন গেছিলো হচ্ছে বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায়, আর হাওড়া থেকে বর্ধমানে এসেছিলো হচ্ছে 4 ঘন্টায়। এটাই ছিল। তাহলে কী বলেছিলাম? x × y, কখন তারা মিলিত হবে? x + y, এটা। তাহলে x × y মানে তো 6 × 4, নিচে হচ্ছে 6 + 4, 4 × 6 = 24/10, 24/10 করলে কী হবে? 2 সমস্ত, এখানে যদি 10 হয় এখানে 4, মানে 2 সমস্ত 4/10 ঘন্টা, মানে এত ঘন্টা পরে তার মিলিত হবে। এবার 2 ঘন্টা 4/10কে যদি আমরা মিনিটে পরিণত করি তাহলে কত হবে? 4 × 6 = 24, তার মানে 2 ঘন্টা 24 মিনিট, 24 মিনিট। তার মানে 7টার সময় তারা রওনা দিয়েছিল 7 AM, তার 2 ঘন্টা 24 মিনিট পরে তারা একসাথে মিলিত হবে আবার। তার মানে 9টা 24 মিনিটে তারা আবার একসাথে মিলিত হবে। এটা অ্যান্সার হয়ে যাবে। আগেরটাতে ক্যালকুলেশনে একটু ভুল হয়েছিল, এই পয়েন্ট দিয়েছিলাম জন্য। অ্যাকচুয়ালি হচ্ছে যেটা টাইমের হিসাব, সেখানে পয়েন্ট দেওয়া যাবে না, তাহলেই গন্ডগোলটা হওয়ার চান্স থাকে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। এখানে বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে 150 কিলোমিটার পথ 10 ঘন্টায় অতিক্রম করে। স্রোতের প্রতিকূলে একই দূরত্ব ফিরতে নৌকাটির 3 গুণ সময় লাগে। নৌকাটির নিজস্ব বেগ কত কিলোমিটার/ঘন্টা? একটি নৌকা স্রোতের অনুকূলে 150 কিমি পথ 10 ঘন্টায় অতিক্রম করে। তাহলে অনুকূলে বা ডাউন স্ট্রিমে, যেটা আমরা বলি, ডাউন স্ট্রিমে কি 150 কিমি 10 ঘন্টায় অতিক্রম করে। তার মানে তার ডাউন স্ট্রিমে স্পিড কত?
150/10 মানে 15 কিলোমিটার পার আওয়ার, এটা ডাউন স্ট্রিমে তার স্পিড। এবার বলছে স্রোতের প্রতিকূলে একই দূরত্ব ফিরতে নৌকাটির 3 গুণ সময় লাগে। তাহলে প্রথমে লেগেছিল 10 ঘন্টা, পরে লাগলো কত, 30 ঘন্টা স্রোতের প্রতিকূলে আসতে। তার মানে আপস্ট্রিমে যেতে একই দূরত্ব মানে 150 কিমি যেতে তার টাইম লাগে কত, 30 ঘন্টা। তাহলে তার স্পিড কত আপস্ট্রিমে, 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে ডাউন স্ট্রিমে স্পিড বেরোলো স্রোতের অনুকূলে 15 কিলোমিটার পার আওয়ার আর প্রতিকূলে 5 কিলোমিটার পার আওয়ার। এর বলছে নৌকাটির নিজস্ব বেগ কত। নৌকাটির যখন নিজস্ব বেগ বের করতে বলবে তখন আমরা কী করব, ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম ডিভাইডেড বাই 2। তাহলে ডাউন স্ট্রিম কত 15 আর আপ স্ট্রিম কত 5 ডিভাইডেড বাই 2 করবো। 15 5 যোগ করলে 20, 20/2 মানে 10 কিলোমিটার পার আওয়ার নৌকাটির নিজস্ব বেগ। তো এবার 9 নম্বর কোশ্চেনে চলে যাব। 9 নম্বরে বলেছে একজন বিক্রেতা 1 টাকায় 12টি দ্রব্য বিক্রি করলে 4% ক্ষতি হয়, 1 টাকায় কটি দ্রব্য বিক্রি করলে বিক্রেতার 44% লাভ হবে। এটা কী করবো আমরা, N1 ইন্টু R1 ইকুয়ালস টু N2 ইন্টু R2 করবো। এখানে এন বলতে নাম্বার অফ আইটেম, আর বলতে রেট। এখানে কতটা পাওয়া যায়, 1 টাকায় 12টা পাওয়া যায়, তাতে কী হয় 4% ক্ষতি হয়, তার মানে 96। 1 টাকায় কটি দ্রব্য বিক্রি করব সেটা N2 আমাদের বের করতে হবে। কত হবে, কত টাকায় বিক্রি করবে, 144 টাকায়, যেহেতু 44% লাভ হবে। তো 12 দিয়ে এটা কাটলে কত হয়, 12 12 144, 12 দিয়ে 96 কাটলে কত হবে 8। তাহলে N2-র ভ্যালু কত, 8। অ্যান্সার আমাদের অপশন নম্বর ডি হয়ে যাবে। নেক্সট কোশ্চেন 10 নম্বর। 10 নম্বর কোশ্চেন বলেছে যে কোনো সংখ্যার 2/3 অংশের মান 26 হলে সংখ্যাটির 25%-এর মান কত। 2/3 অংশের ভ্যালু হচ্ছে 26। এবার সংখ্যাটা যদি 3 ধরি তাহলে 2-এর মান 2-এর মান দেওয়া রয়েছে 26, 2-এর মান 26 হলে 1-এর মান কত, 1-এর মান 13। এবার সংখ্যাটি কত ধরেছি 3, তাহলে 3-এর ভ্যালু কত 39। তাহলে সংখ্যাটা আমরা কত পেলাম 39। এবার 39-এর 25% বের করতে বলেছে, তাহলে 39 ইন্টু 25% মানে 25/100। 25 দিয়ে এটা গেলে কত হয় 4, 4 দিয়ে 39কে ভাগ করলে কত হবে, 4 নং 36.30 আসবে, 4 7 28, 9.75। অ্যান্সার আমাদের অপশন নম্বর ডি হবে 9.75। যদি এভাবে কেউ না বোঝে যে 2/3 2টাকে কীভাবে ধরলাম, সে এভাবে করতে পারে, সংখ্যাটা এক্স ধরলাম, এর এক্সের 2/3 অংশের মান 26, তার মানে সংখ্যাটা 2 দিয়ে 26কে কাটবো 13, তাহলে এক্সের ভ্যালু কত হবে 3 13 39। তারপরে 39-এর এই 25%-এর ভ্যালু বের করব। তো এখানেই আমাদের 10টা কোশ্চেন শেষ হয়ে গেল। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। যদি মনে হয় এই ধরনের ভিডিও তোমাদের প্রিপারেশনে হেল্প করছে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। থ্যাংক ইউ।